আমাদের মুখ্যমন্ত্রী দাম তো কমালেনই না, বরঞ্চ ভোটের পর লোকসভা ভোটে বেশি সিট পাওয়া হয়ে গেছে, 1 টাকা করে দাম বাড়িয়ে দিলেন পেট্রোল ডিজেল। ফোরেরা সমস্ত গুড়টা, লাভের গুড়টা খেয়ে চলে যাচ্ছে। এই ফোরে কারা? প্রত্যেকটি জায়গায় তৃণমূল পার্টি অফিসে বসে থাকা হাত কাটা লালু, ভুলু, কান কাটা অমুক, তারা হচ্ছে ফোরে। মুখ্যমন্ত্রী যে পদে বসে আছেন, হাজারগুণী মুখ্যমন্ত্রী, তো ওনার কিছু বলার আগে একবার 10 বার ভাবা উচিত কি শব্দ ওনার মুখ দিয়ে বেরোচ্ছে, তার ইম্প্যাক্ট কি সোসাইটিতে, তার ইম্প্যাক্ট কি হচ্ছে। যে টাকাটা লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হয়, এটা জনগণের ট্যাক্সের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার পৈতৃক সম্পত্তি নয়। দেখুন, আদালতের বিচার্য বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহামহিম রাজ্যপাল সম্পর্কে যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, তাতে মানহানি হয়েছে বলে তার মনে হয়েছে। স্বাভাবিকভাবে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন, তো সেই মানহানির মামলা এখন কোর্টের নির্দেশে চলবে। কোর্ট যা রায় দেবে সবাইকে মেনে নিতে হবে। তবে এটা ঠিক, আমার মনে হয় সাংবিধানিক পদে বসে মাননীয় মুখ্যমন্ত্রী যে পদে বসে আছেন, হাজারগুণী মুখ্যমন্ত্রী, তো ওনার কিছু বলার আগে একবার 10 বার ভাবা উচিত কি শব্দ ওনার মুখ দিয়ে বেরোচ্ছে, তার ইম্প্যাক্ট কি সোসাইটিতে, তার ইম্প্যাক্ট কি হচ্ছে। কারণ ওনাকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেন আমাদের মুখ্যমন্ত্রী, তো স্বাভাবিকভাবে নতুন নতুন ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ছে, তারা কি শিখছেন তাকে দেখে, সেই বিষয়ে তার মাথায় রাখা উচিত। সুকান্তদা, ভোট পরবর্তী মামলা রাজ্য থেকে সরানো হোক সুপ্রিম কোর্টে, সিবিআই এর আর্জি, বলা হচ্ছে যে ভয় দেখানো হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে তদন্তকারীদের। এর আগেও তো আমরা দেখেছি কুচবিহারে যারা অপরাধী তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে একজন অ্যাডভোকেটকে হেনস্থার শিকার হতে হয়েছিল কোর্টের মধ্যে। তৃণমূলপন্থী অ্যাডভোকেটরা তাদেরকে হেনস্থা করেছিল। যদি একজন অ্যাডভোকেট আদালত চত্বরে যদি হেনস্থা হয়, তাহলে সাধারণ মানুষ, যারা সাধারণ সাক্ষী, তাদের অবস্থাকে আমরা সহজে অনুমান করতে পারি। তো সেই জন্য সিবিআই দাবি করেছে বা আর্জি করেছে যে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য। আচ্ছা, আমদানির খরচ কমলেও সস্তা হচ্ছে না পেট্রোল ডিজেল, সাধারণ মানুষ সুবিধা পাচ্ছেন না কেন? দেখুন, পেট্রোল ডিজেলের দাম মোদিজির সরকার এর আগে লিটার পিছু 5 এবং 10 টাকা কমিয়েছিলেন এবং অনেক রাজ্যকে অনুরোধ করেছিলেন যে আপনারাও কমান। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে অনেকগুলি রাজ্য দাম কমিয়েছিল এবং তার মধ্যে কংগ্রেস শাসিত রাজ্যও ছিল। আমাদের মুখ্যমন্ত্রী দাম তো কমালেনই না, বরঞ্চ ভোটের পর লোকসভা ভোটে বেশি সিট পাওয়া হয়ে গেছে, 1 টাকা করে দাম বাড়িয়ে দিলেন পেট্রোল পণ্যের উপর 1 টাকা করে সেস বাড়িয়ে দিলেন। বাংলা লোককে ভুগতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন, টাস্ক ফোর্স নজরদারি করছে, 7 দিন কেটে গিয়েছে, বাজার মূল্য কিন্তু এখনো কমেনি। কোনো ফলই পাওয়া যাবে না, কারণ এই যে মাঝখানে যারা মধ্যসত্ত্বা ভোগী আছে, অর্থাৎ যাদেরকে ফোরে বলে বাংলায়, সেই ফোরেরা সমস্ত গুড়টা, লাভের গুড়টা খেয়ে চলে যাচ্ছে। আর ভালো করে খোঁজ নিন এই ফোরে কারা? প্রত্যেকটি জায়গায় তৃণমূল পার্টি অফিসে বসে থাকা হাত কাটা লালু, ভুলু, কান কাটা অমুক, তারা হচ্ছে ফোরে। তো তারা লাভ নিচ্ছে। মুখ্যমন্ত্রী কি করবে? আর টাস্ক ফোর্স কি কাজ করবে? সবার আগে তো উচিত টাস্ক ফোর্সের মুখ্যমন্ত্রীকে বলা যে আপনি আগে পেট্রোল পণ্যের উপর থেকে ট্যাক্সটা কমান। দাদা বলছি, গতকাল ধর্নায় আপনার এবং দিলীপ ঘোষের অনুপস্থিতিকে বেশি শাসক দল আলোকপাত করেছে এবং বলছে যে আপনাদের অনুপস্থিতিকে কেন্দ্র করে যে বিজেপির অন্তর্মহলে দ্বন্দ্ব চলছে। না, দেখুন, কালকে বিরোধী দলনেতার নেতৃত্বে একটি আলাদা কর্মসূচি ছিল। আমার আগে থেকে ঠিক ছিল যে আমি অন্য একটি জেলায় যাব। আমার গতকাল শ্রীরামপুর এবং হুগলি, এই 2 জেলায় আগে থেকে প্রোগ্রাম ফিক্স ছিল। আর এটা তো পরে আদালতের রায় হয়েছে এবং তাদের সীমিত সংখ্যায় লোক নিয়ে করতে হবে। তো স্বাভাবিকভাবে তাতে অনেক রেস্ট্রিকশন মেনে আমাদেরকে করতে হবে। গতকাল পান্ডুয়াতে আপনি বৈঠকে ছিলেন, সেখানে আপনার একটা বক্তব্যকে নিয়ে শোরগোল পড়েছে। আপনি নাকি বলেছেন যে রাজ্যে জিততে গেলে ইডি সিবিআই কে ছাড়াই জিততে হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট জেতা সম্ভব নয়, সাংগঠনিক ক্ষমতা অর্জন সেটাই একমাত্র। দেখুন, আমি যে বিষয়টি বলেছি, আমি আবার বলছি, কিন্তু বুঝতে হবে ঠিক করে আমার যে বক্তব্য। আমি বলেছি শুধুই এদের উপর ভরসা করে যেতে যাবে না। কেউ যদি ভাবে, স্বাভাবিক না, সংগঠন যে ইডি সিবিআই যাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে তো করবে ইডি সিবিআই, আগামী দিনেও করবে, এখনো করেছে, আগামী দিনেও করবে। যারা চুরি করে তারা অ্যারেস্ট হবে। কিন্তু সেটা আমরা যদি ভরসা করে বসে থাকি যে অ্যারেস্ট হয়ে গেলে আমরা তার ভরসায় জিতবো, সেটা সম্ভব নয়। আমাদেরকে সংগঠনকে শক্তিশালী করে সংগঠনের শক্তিতে লড়তে হবে। বলছেন যে ইডি সিবিআই বিরোধী হলে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত, লক্ষ্মী ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে মাথা হাঁটার পর। দেখুন, আমি জানি না তৃণমূলের কোন একজন ব্লক সভাপতি না কে দিয়েছে। নিশ্চয়ই দেখুন, মূর্খ, পড়াশোনা করে না, সেই জন্য বলেছে। ওনাকে বলুন, ওনাকে বুঝিয়ে বলুন যে টাকাটা লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হয়, এটা জনগণের ট্যাক্সের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার পৈতৃক সম্পত্তি নয়। অতএব এটা বন্ধ করার ক্ষমতা এবং অধিকার কোনোটাই ওনার নেই।
চেষ্টা করে দেখতে পারেন, কোর্টে গিয়ে দুগালে দুটো থাপ্পড় মেরে নন্দলাল করে আবার লক্ষ্মীর ভান্ডার চালু করে দেবো আমরা, চিন্তা নেই। দাদা, উপনির্বাচনে বিধানসভা উপনির্বাচনে বিধায়কদের শপথ নেওয়ার জন্য পরিষদীয় দলের তরফ থেকে রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হয়েছে। না, সে তো শপথ হবে, রাজ্যপাল ঠিক করবেন কোথায় শপথ হবে। দাদা, শাসক দল থেকে বলছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য আপনি নাকি ব্যাকফুটে আছেন। দেখুন, আমাদের ব্যাকফুট ফ্রন্টফুট বলে কিছু, ফ্রন্টফুট বলে কিছু হয় না। আমরা পার্টির কর্মী, পার্টি আমাদেরকে যখন যে দায়িত্ব দেয় তখন সে দায়িত্ব পালন করি। রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছিল, রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছি। মন্ত্রীর দায়িত্ব দিয়েছে, এখন মন্ত্রীর দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আগামী দিনে যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করবে। দাদা, পর কর্মসূচি রেখেছেন বিরোধী দলের নেতা 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, কতটা প্রভাব ফেলবে? না, এগুলো প্রস্তাব এসেছে, আমরা আলোচনা করবো। উনি বলেছেন 17 তারিখে উনি প্রস্তাবগুলো দেবেন, আমরা প্রস্তাব পেয়েছি। আমরা 17 তারিখে এগুলো সমস্ত কিছু আলোচনা করে একটা ফাইনাল রূপ দিব। প্রত্যেকটি আন্দোলনই সময় উপযোগী এবং করা খুব প্রয়োজন। আমরা সেইভাবে আলোচনা করে ওনার সাথেও বসে ঠিক করবো। আজকে কামারহাটির বিধায়ক জয়ন্ত সিংকে নিয়ে তো সমস্ত কাউন্সিলরদের নিয়ে কামারহাটিতে বৈঠকে বসেছেন, কি বলবেন এটাতে? ওই জয়ন্ত সিং বাঁচাও অভিযান শুরু হবে এখন। জয়ন্ত সিংকে কিভাবে বাঁচানো যায়। রাজনাথ সিং কি আসছেন? সামনে এসছে 2021 সালে বরানগরে এক প্রমোটারকে হুমকি দেওয়া হয়েছিল। সেই সময় যিনি উপপ্রধান ছিলেন তিনি প্রমোটারকে বলেছেন কোনো কমপ্লেন করতে হবে না। দেখুন, সব জায়গায় এই ধরনের তৃণমূল কংগ্রেসের হারমাদরা প্রমোটারদেরকে ধমকে চমকে স্কোয়ার ফিট কিছু পয়সা তুলছে, নতুন কিছু নয়, বহু আগে থেকে তুলছে। ওপেন সিক্রেট, প্রত্যেকটি কাউন্সিলরই করে। তো উপপ্রধান কি করবে, ভাইস চেয়ারম্যান কি করবে? সেও পয়সার ভাগ পায় না। পয়সার ভাগ তো একদম নিচ থেকে উপরে অবধি চেন রিয়াকশনে চলছে। হ্যাঁ, সংবাদ মাধ্যমে আসার পরে জয়ন্ত সিং এর বাড়ি বেআইনি বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বেআইনি ঘোষণা করে পৌরসভা করে উঠে দিল জয়ন্ত সিং এর বাড়ি। না, দেখতে পাচ্ছে না। সংবাদ মাধ্যমে না হলে তৃণমূল কিছু দেখতে পায় না। আমরা যখন সাইকেল চালাতাম, টিউবের পাঞ্চার জলের মধ্যে চুবিয়ে দেখাতে হতো। তৃণমূল এরকম কানা টাইপের আর কি, জলে চুবিয়ে বা সংবাদ মাধ্যমে এলে পরে তবে দেখতে পায়, তাছাড়া দেখতে পায় না।